এর মধ্যে আপনাদের ভাইয়া ভয়ে একদম চুপসে গেছে। তারপরে মানে কি বলবো, সে একটা মামা পাইছে ভাই, এই সংসারও করতেছে, কিন্তু তার বিনিময়ে আমি 2টা পয়সা পাইতেছি না, পাইতেছি শুধু অপমান। তো সেখানে আমার না থেকে আমার যেখানে লাভ আছে আমি তো সেখানেই যাব। সেকেন্ড ম্যারেজ করে মানুষজন ভালো থাকতেছে না, এগুলা কি মানে আজকালকার যুগে কি এগুলা ধরে? আপনারাও বড় বড় কথা শুনে বিয়ে করতে বলছিল কি? আপনাদের একজনের আরেকজনের প্রতি ভালোবাসা এত উতলাই উতলাই পড়ে, তাহলে আপনি কেন বিয়ে করছেন? আর আপনার বড় বউরে তখন মানে তুলুবুলু কেন করছিলেন? নিজেরও শখ ছিল, বড় বউর একদম মাথার মধ্যে ভূত চাপ ছিল, আর আমারও আবেগে একদম ঠেলা মারছিল যে দুই বোনে একদম মিল্লামিশা থাইকা উল্টাই ফেলমু, পুরা দুনিয়ার একদম অবাক করে দিম। এখন অবাক হইতেছি, নিজেই অবাক হইতেছি। ডিভোর্স দিয়ে নিজের মতো নিজে থাকা অনেক ভালো। ওরা কথা শুনে বোঝেন না কেন যে ওদের মধ্যে সম্পর্ক ভালো? জামাই জামার প্রত্যেকটা মুহূর্তে অপমান করে, প্রত্যেকটা মুহূর্তে বলে যে তোমার কারণে আমি আমার বড় বড় আনতে পারি না। কেন ভাই, আমার জন্য বড় বড় কেন আনতে পারবে না? সে আমারে, আমি এত দোষ এত মানে ভুল নিয়ে কিভাবে আমি বাচ্চা আসছি ভাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি অভিবাদন দিতে চাই সেই সব বাবুদেরকে যারা আপনাদের ভাইয়ার ব্লগের জন্য অধীর আগ্রহে বসেছিলেন, কিন্তু ভাইয়ার ব্লগটা এখনও পর্যন্ত পান নাই, আর পাবেনও না। একটা ব্যাড নিউজ আপনাদেরকে দিয়ে দেই, খারাপ খবর, যে ব্লগ পাবেনও না। মানে কি বলবো, আমার আজকে হাসি আসতেছে ব্লগ করতে গিয়ে। কেন জানেন? কালকে মানে আমারে নিয়ে তো উল্টা পাল্টা যা পারছে তা বলছে, বলে আমি তো বলছি আমি জানি না সে কোথায় গেছে। ভিডিওটা শুধু দেখছি, ওইটা দেখে আমি লাইভে চলে আসছি। তো পরে মানে আপনাদের সাথে সাথে আমিও শর্টসে জানতে পারছি যে সে নিচতলায় দোকানে ছিল। এই 3তলার কোনো জায়গা তার থাকার মতো সাহস হয় নাই। নিচতলায় আমাদের দোকানে একটা খাট আছে, সেই খাটে গিয়ে ঘুমিয়েছিল, মানে ভয়ে। কি বলবো? তাহলে আমার নাম উল্টোপাল্টা কথাগুলো কেন বলে? আমাকে মানুষের সামনে কেন খারাপ করতে চায় একটু বলেন তো? আমাকে খারাপ করে কি এখানে কোনো ফায়দা আছে? যে হ্যাঁ, তোমাকে খারাপ করে আমার এখানে অনেক বড় মানে লাভ আছে? একটাই লাভ আছে যে আমাকে হয়তো বা সংসার থেকে তাড়িয়ে দিতে চায়, আর আমার বদলে বড় সতীনকে আনতে চায়, যেটা আমি বরাবরই বলি। না হলে এইরকম কেন করবে? নিজের ঘরের বউকে প্রতিনিয়ত প্রত্যেকটা মিনিটে মিনিটে অপমান কেন করবে? আর আমার কোন ঠেকা পড়ছে যে আমি বসে বসে তার অপমানগুলো সহ্য করব? মানে আমার কি কোনো সম্মান নাই? আমি সতীনের সংসারে আসছি দেখে সব সম্মান একদম লুটাই পুটাই দিছি। মানে মানুষজন যেমনে পারে বলে, মানুষজন তো বলে, মানুষজন মানে কোনো মানুষ যদি ভালো হয় ওইটাও তার দোষ, সেখানে এত ভালো ওইটার মধ্যেও দোষ ধরে। তো আমি তো সতীন, এই কারণে আমার দোষ ধরবে সেটা নিয়ে আমি কিছু বললাম। মানুষজন অনেক কথাই বলে, তাদের অনেক কিছু মাথায় আসে, অনেক কিছু বলে, কিন্তু ঘরের জামাই হয়ে বউরে প্রত্যেকটা মুহূর্তে এমনি অপমান কেমনে করে? সে যদি সম্মান না দেয় তাহলে অন্য মানুষ কেমনে সম্মান দিবে? তার যে এত গায়ে লাগছিল আমার আগের দিনের ব্লগের কথাগুলো। কালকে তো আমি কোনো ব্লগ করি নাই, কালকে তো আমি ডিরেক্ট লাইভে চলে আসি। তো কি বলবো, মানে আমাকে প্রতিনিয়ত ওইভাবে ছোট করার মানে কি? আমার মানে সে যদি সম্মান না দেয় আমারে কেউ সম্মান দিবে না, এটাই বাস্তব। আপনার স্বামী যদি আপনাকে সম্মান না দেয় দুনিয়ার কেউ সম্মান দিবে না। ওই কথার মানে দৃষ্টিতে আমি বলছি কি, যে আমাকে যদি সম্মান না দেয় আমার মেয়েকে কিভাবে সম্মান দিবে, আমার সন্তানকে কেমনে সম্মান দিবে? আমি তো পেটে ধরছি নাকি? এটার খুঁটাটা হইলেও তো মানে কোনো না কোনো সময় তো ও এই খুঁটাটা খাবেই খাবে। আর যেহেতু মুখ দিয়ে সে সবসময় বলছে, অনেক আপুরা জানে, আপনারা অনেকেই মানে যাদের মনে করেন যে চোখটা বন্ধ হয়ে আছে একদম ভাইয়ের সহজ সরল মিষ্টি চেহারাটা দেখে, মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে, একমাত্র তারাই বুঝেন না। কিন্তু যারা বোঝার, যাদের মানে ঘিলু আছে, তারা এখনো পর্যন্ত জানে যে আপনাদের ভাইয়া একটা ভিডিওতে, একটা না 2-3টা ভিডিওতে অলরেডি বলে ফেলছে যে আব্দুর রহমানকে বেশি ভালোবাসে। তখন আমি মা হিসেবে এটা আমার খারাপ লাগে না? আপনার সামনে যদি বলে যে আমি আমার ওই সন্তানটারে বেশি ভালোবাসি, এরে কম ভালোবাসি, এমনকি আমার ঘরে এমন ছিল, আমার আব্বু আমাকে বেশি আদর করতো, আর বড় ভাইয়া তো মনে করেন যে একটু বড়, একটু রাগী টাইপের, এই কারণে আব্বু একটু কম টম কথা বলতো, ভাইয়ের সাথে একটু অন্যরকম ছিল আব্বুর সম্পর্কটা। তো তখন মানে আম্মু প্রায় সময় চিল্লাচিল্লি করতো যে তুমি সবসময় শুধু তোমার মেয়েরই সব কিছুতে প্রায়োরিটি দাও, মেয়েরই সব কিছুতে প্রায়োরিটি দাও। বড় ছেলেটা কি দোষ করছে? ছোট ভাইয়ের সাথে মোটামুটি ভালো ছিল সম্পর্কটা, কিন্তু বড় ভাইয়ের সাথে একটু অন্যরকম ছিল। কি কারণ আমি জানি না, আমি ছোটবেলা থেকে এমন দেখে আসছি। দুইজনই মনে করেন যে কড়া মেজাজের, তো এই কারণে কেউ কারোর সাথে বনতো না, এটাই আর কি।
তো ঘরে এরকম হয়তো, আর আম্মু সবসময় চিল্লাচিল্লি করতো যে এমনটা কেন করো, এমনটা কেন করো, ওর সাথে কেন এইভাবে সবসময় রাগ দেখাও, মেয়েরে তো সারাদিন তুলুবুলু করো, যেটা চায় সেটা দেয়, কিন্তু ছেলেটা আমার কিছু চাইলে এমন কেন করো। তো সেই ক্ষেত্রে আমার হওয়াটা কি দোষ ভাই? প্রত্যেকটা ঘরেই তো তুমি ওরে কেন বেশি ভালোবাসো, এরে কেন ভালোবাসতে পারবা না? তোমার তো মানে সবগুলোই তোমার সন্তান, তাহলে সবাইকে তুমি সমান চোখেই দেখবা। কথা হয় না আপনাদের ঘরে এরকম? তাহলে আমি বললে কেন দোষ হয়ে যায় ভাই? আমি ছোট সতীন, এ কারণে আমার কোনো সম্মান নাই, আমার কোনো কথার কোনো দাম নাই। তা আমার দাম দেওয়া লাগবে না? আমি তো বলছি ঘরে মানে আমি 4 বছর অনেক সহ্য করে ফেলছি, কোনো সম্মানও পাইনি, আমার কোনো কথার কোনো দামও পাইনি। তার থেকে ভালো আমি বাবার বাড়িতে চলে যাই। মানে কি বলবো আপনাদের ভাইয়ের কথা, এখন আরেকটা কথা বলতে হয়। আমি বাবার বাড়িতে চলে যাব, ঝামেলা করবো, একটু রাগ দেখাইছি, এর মধ্যে আপনাদের ভাইয়া ভয়ে একদম চুপসে গেছে। তারপরে মানে কি বলবো, সে একটা মামা পাইছে ভাই। মামা মানে বড় সতীরের সাথে ঝামেলা হয়েছে, সেই মামার কাছে গিয়ে বসে থাকে। তারপর খুলনা গেল, সেই মামাকে নিয়ে গেছে। কোন মামা আসলে আমি জানি না, কিন্তু একটা মামা আছে সেটা আমি জানি, আমি দেখিনি কখনো সেই মামাকে। তো খুলনা সেই মামাকে নিয়ে নাকি গেছে। তারপরে বড় সতীনের সাথে কি হয় না হয় সেই মামার কাছে গিয়ে বলে, এখন আমার সাথে ঝামেলা হয়েছে, আজকে আবার ওই মামার কাছে চলে গেছে। মানে মামা কি মামা পাইছে আল্লাহই জানে। সব সময় গিয়ে তার কাছে বসে থাকে, কি যুক্তি পরামর্শ করে, আর মামাই বা কি মানে যুক্তি পরামর্শ দেয় আমি বুঝি না। যে 2 দিন পরে পরে শুধু ভাগি না, উল্টাপাল্টা কি বলে না বলে নিজেই জানে না। মামা নিজেই মনে হয় বিরক্ত হয়ে যেতেছে, তুই তুই করতেছিসটা কি, কতক্ষণ এই বউরে খারাপ বানাস, আরেকটার একদম আসমানের মধ্যে তুলে ফেলো, এরকম কেন করছে, এরকম করলে তো তোরই ঝামেলা, তোরই সমস্যা। তো যাই হোক, মজা করে ফেলতেছি, কিন্তু বিষয়টা একদমই মজার না। তো আমি আমার ফ্যামিলির সবার সাথে যোগাযোগ করব যে আমার সংসারে একটু ঝামেলা টামেলা হইতেছে, আমার মানে আর সম্ভব না ভাই। সংসারে 2 দিন পর পর এইভাবে অপমান, আর কত মাইনে নেওয়া, যে আমার মেয়েটা বড় হইতেছে, মেয়েটা যখন বড় হয়ে দেখবে যে তার মা প্রত্যেকটা মুহূর্তে এভাবে লাঞ্ছনা পাইতেছে, তার কথার কোনো দাম নাই, মেয়েটার তখন কেমন লাগবে? আমি ছেলেটার কথা না হয় বাদই দিলাম, ছেলেটার ওড়ার মতো কি করবে আমি জানি না, আমার মেয়েটার কি পরিমাণ খারাপ লাগবে যে আমার মাকে প্রতিনিয়ত এমন করে, ঘরে কোনো কথা দাম দেয় না, তাহলে আমারই কি দাম দিবে? সেই কথা বলাতে যদি আমার দোষ হয়, আমার এতগুলা কথা শুনতে হয়, মানে আমাকে কত বড় একটা কথা বলছে, এটা আমি কিভাবে মাইনা দিব বলেন? আপনাকে বললে আপনার খারাপ লাগতো না, মানে আমার খারাপ লাগলে দোষ? আমি যাই করি না কেন দোষ, আমি যদি খাবারও খেতে যাই ওইটাই মনে হয় আপনার কাছে দোষ, আপনাদের কাছে। তারপরে বলেন কি আমি নাকি নিজের দোষ দেখি না, শুধু মানুষের দোষগুলাই দেখি। আমি নিজের দোষও বলি, আমি যেটা ভুল করি আমি ভুলটা বলি, আর যেটা ঠিক করি সেটাও আমি বলি। আমি বলছি আমি যেটা ভুল করব সেটা আমি স্বীকার করবো। আমি যদি সত্যি বলে যাই, পুরো দুনিয়া যদি আমার পিছনে লেগে যায়, তারপর আমি ওই সত্যি কথাটা বলবোই বলবো। মানে তার কত বড় সাহস আমাকে বলে যে মেয়েটার মুখের দিকে তাকিয়ে নাকি আমাকে কিছু করতে পারতেছে না, না হলে আমার কবেই সংসার থেকে তাড়াই দিত। এইভাবে কি কয়দিন পর পর কোনো মানুষের সহ্য হয় নাকি? মানে কি বলবো, মেয়ের প্রতি মানে এমন একটা ভালোবাসা দেখাই গেল, অথচ মুখ দিয়ে তো সত্যি কথা বের হয়ে যায়। সিরিয়াস মুহূর্তে মনে করেন যে সত্যি কথাটা বের হয়ে যায়, মেয়ের প্রতি যে কতটা ভালোবাসা, যে মেয়ের জন্য নাকি আমাকে তাড়াই দিতেছে না। তো এই জায়গায় মানে আপনি আমার জাস্ট জায়গাটা চিন্তা করেন, এই ঘরে আমার অবস্থানটা ঠিক কী রকম। সম্মান তো নাই বলতে নাই, কোনো একটা কথারও দাম নেই। আমি কিছু বললেই ছেদ করে উঠে, আমি কিছু বললেই ছেদ করে উঠে। এটা শুধু এখনের কথা না, আগের থেকে, আগে যখন মিলমিশ ছিলাম তখন এই সেম কাজটাই করতো। আমি কিছু বললেই তার গায়ে লেগে যায়, তার বড় বউ যা বলে সব কিছুই তার কাছে ভাল লাগে। তো আমি এগুলো নিয়ে কখনো গায়ে মাখিনি। এখন তার বড় বউ চলে গেছে, তো বড় বউয়ের সাথে কি না কি কথা হয়, কি না কি যুক্তি পরামর্শ করে, সব কিছু মিলে মনে করেন যে এখন আমার সাথে এরকম আচরণগুলো একটু বেশি করতেছে। তারপর এমনিতে তো করে করে ক্যামেরার সামনে এসেও করে। ও আরেকটা কথা আমার বিষয়ে বলছে যে আমি ক্যামেরার সামনে নাকি একটু একটু নাটক করি, কিন্তু বাস্তবে তো আরও বেশি করি। আচ্ছা, বাস্তবে আমি আরও বেশি করি। আপনি ক্যামেরার সামনে আমার মানে আমাকে যেইভাবে অপমান করেন, আমাকে যেভাবে ছোট করেন, কত হাজার হাজার মানুষ দেখে, ঘরে কয়জন মানুষ দেখে আপনি যে আমাকে অপমান করতেছেন? ক্যামেরায় তো অনেক অনেক মানুষজন দেখে। তো সেই জায়গায় আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন, এইভাবে ছোট করতে পারেন, সেই জায়গায় আপনি আমাকে ঘরে কি পরিমাণ অপমান করেন, যারা মানে
বুঝে, তারা ঠিকই বুঝে গেছে। আপনি যে আমার নাম করে নিজেরাই বুঝাইতেছেন। তো আমি যেটা বলতেছিলাম, সে আমাকে ভিডিওতে সবার সামনে এত এত অপমান করতে পারে, তাহলে আমরা সামনাসামনি কি পরিমাণ মানে অপমানিত করে আপনারা একবার চিন্তা করেন। আপনারা তো সবসময় দোষ আমারই দেখেন, আমি নাকি সব ভুল করি, আমি নাকি সব দোষ করি। ভাই, আর কেউ কোনো দোষ করে নাই, আর কারোর দোষকে আপনাদের চোখে পড়ে না। এমনি এমনি সব কিছু হয়ে যায়। একটা প্রবাদ আছে না যে এক হাতে কোনোদিনও তালি বাজে না, তা আমি কি এক হাতে তালি বাজাই ফেলি? আমার সেই সাধ্য আছে? এটা তো অসম্ভব একটা জিনিস। সবসময় শুধু আমারই তালি বাজে, আর কারো তালি বাজে না। মানে সবসময় সব কথা শুধু আমিই বলি, সব সমস্যা আমিই করি, সব ভুল আমিই করি। যে কোনো কিছু একটা মানে করলেই আমার উপর দিয়ে দোষ চলে যায়। যে কোনো কিছু একটা ঘরে হয়েছে আমার উপর দিয়ে দোষ চলে যায়। মানে এগুলা কি? সব দোষ আমি করি, তারা সবাই একদম ভালো সাধু সন্ন্যাসী, কারোর কোনো দোষ নেই। যে বড়সুদিন এতদিন ধরে বাবার বাড়িতে গিয়ে বসে আছে, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার, আমি ওর সংসারে টিকতে দেই নাই। কি এইগুলো? আমি কত সহ্য করবো? আমি মানুষ তো নাকি অন্য কিছু ভাবেন আমাকে? এত ধৈর্য ধরা তো একটা মানুষের পক্ষে সম্ভব হয় না। কালকের ভিডিওতে আমার কিভাবে অপমান করছে, কী সব কথাগুলো বলছে। তারপরে আমি নাকি তারে ঠিকমতো খাইতে দেই না, অথচ আমি অসুস্থ ছিলাম কালকে। মানে রোজা ছিলাম, হুট করে মানে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। আমি ছাদে গিয়ে তার জন্য বেগুন আনতে গেছিলাম, চপ বানাই দিব। মানে নিচে নামতে আমার ইচ্ছা করতেছিল না, আমি পরে দোলনায় বসেছিলাম, মাথা ঘুরতেছিল দেখে, মানে শরীর বমি বমি ভাব, শরীর অনেক খারাপ লাগতেছিল, যেটা বলার বাইরে। পরে আমি সন্ধ্যায় কোনো রকম একটু পানি খাইছি, খেয়েই মানে রোজাটা ভাঙছি কোনো রকম, আর চিয়া সিডসের পানি খাইছি, খেয়ে মেয়েরে নিয়ে, মেয়ের ঘুমের সময় হয়ে গেছে, মেয়েরে নিয়ে একটু ঘুম দিছিলাম যে একটু ফ্রেশ লাগবে ঘুম থেকে ওঠার পরে। এর মধ্যে দেখি এত কাণ্ড করে ফেলছে, তখন আমার মেজাজটা কেমন লাগবে একটু বলেন? বলে যে আমি নাকি তারা মানে খাবার দেই নেই। আমি অসুস্থ সেই জিনিসটা দেখে নাই, দেখতেছে আমি তারা খাবার দেই নি, ইফতার দেই নি, ঘরে সবার জন্য রান্না করতে হয় আমার। তারপরে অনেকে এই জিনিসটা নিয়ে প্রশ্ন তুলছেন যে জামের পছন্দের খাবার রান্না করে দিবেন, এটা তো ভালো। জামের পছন্দের খাবার কি ডেইলি ডেইলি আপনি এক্সট্রা করে রান্না করে দেন? এমন আছেন কেউ যে ডেইলি আমি ঘরের সবার জন্য একরকম রান্না করি, আমার জামের জন্য আরেক রকম রান্না করি, বাচ্চার জন্য আরেক রকম রান্না করি? এমন আছে আপনাদের যে দিনে 3 বেলা আপনার আলাদা আলাদা করে রান্না করতে হইতেছে? আর 3 বেলা না হোক, আমার জামাই 2 বেলা খায়, 1 বেলা মিস দেয়, কারণ সে রাতের বেলা জেগে থাকে, সকালবেলা সময়টা ঘুমায়, একদম দুপুরে গিয়ে উঠে। তো 1 বেলা নাই, 2 বেলা তার জন্য রান্না করতে হয়। তো ঘরের সবার জন্য রান্না করো, বাচ্চার জন্য রান্না করো, আবার তার জন্য এক্সট্রা করে রান্না করো। ঘরের সবার জন্য যেটা রান্না করি সেটা কোনোদিন সে ফিরেও দেখে না। তার এই যে সব সময় একটা রুটিন, পোলাও, রোস্ট, গরুর মাংস, তারপরে কোনোদিন বিরিয়ানি, কোনোদিন মনে করেন যে মাংস ভুনা, তারপর পোলাও, কোনোদিন ভাত খেয়ে ফেলে, হুটহাট করে ভাত খেতে ইচ্ছে করে ভাত খায়। তারপরে কোনোদিন তারে পিৎজা বানাই দাও, কোনোদিন বার্গার বানাই দাও, কোনোদিন কেক বানাই দাও, মানে কোনোদিন গ্রিল বানাই দাও। ঘরে তো এগুলো করতে কি আমার সময়ের প্রয়োজন হয় না? হয় না? আমার কষ্ট হয় না এগুলো করতে? তো মানে কি বলবো, আপনারা মনে করেন যে ঘরের সবাই, জামাইয়ের জন্য যেটা রান্না করতেছে সেটা তো ঘরের সবাই খাইতেছে, আমি হয়তো এই জিনিসটা বুঝাইতেছি। আমি এই জিনিসটা বুঝাই নেই, আমি তাকে রান্না করে দিই, সেটা নিয়ে আমার কোনো কষ্ট নেই যে আমি জামাইকে পছন্দের খাবারটা রান্না করে দিতেছি। কিন্তু আমার যে শরীরটা খারাপ থাকে, এটা তো তার বোঝা উচিত যে সে মানে আমার বউটা কেন আজকে রান্নাটা করলো না, ওর হয়তো বা কোনো সমস্যা হইতেছে। একবার গিয়ে জিজ্ঞেস করি যে তোমার শরীর কি খারাপ লাগতেছে নাকি, তুমি আজকে কেন করলা না, ইফতারটা কেন বানালা না? মানে কিছু জিজ্ঞেস না করে কেমনে পারে এত বড় মিথ্যা কথা বলতে আয়শা? আর সবচেয়ে বেশি এই জিনিসটা নিয়ে খারাপ লাগছে, সেও রোজা আছে, আমিও রোজা আছি, আমার কি খাইতে ইচ্ছে করে নাই? করছে তো, কিন্তু আমি তো খাইতেই পারি নাই, শরীর খারাপ ছিল দেখে। আমার কি শখ লাগে নাই যে জামাই রোজা আছে তার আমি ইফতার বানাতে? আমার শখ লাগে নাই? অবশ্যই লাগছে, কেন লাগবে না ভাই? সে আমার জামাই, যত যাই হোক। আমি এতদিন অনেক কিছু সহ্য করে এই সংসারে আছে, আমি কোনো কিছু আমলে নেই না, কিন্তু কালকে আমার অনেক খারাপ লাগছে, অনেক। মানে খারাপ লাগার পরিমাণটা যে কতটুকু আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। না হলে আমি ডিরেক্ট লাইভে চলে আসতাম না ওই রাত্রের 12টা বাজে। মানে প্রতিটা মুহূর্তে যদি এইভাবে প্রত্যেকটা জিনিসে ভুল ধরে, একটা মানুষের বেঁচে থাকাই তো সম্ভব না ভাই। মানে একটা মানুষ, আমি একটা মানুষ, আমি কি প্রত্যেকটা জিনিস ভুল করি? এমন কোনো জিনিস নাই যে আমি ঠিক করতেছি, আমার মধ্যে কি এমন কিছু নাই যে ভালো? আমি সবসময় একটা কথা শুনি যে একটা মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে কোনো না কোনো একটা ভালো গুণ থাকে। তো আমার মধ্যে কি সেই একটা ভালো গুণও নাই?
আমি এই কয়দিনে জাস্ট ডিপ্রেশনে চলে যেতেছি। আমি এত দোষ, এত মানে ভুল নিয়ে কিভাবে আমি বাচ্চা আসছি ভাই? আমাকে প্রতিনিয়ত দোষ দেওয়া হচ্ছে আমি বড় সতীনকে নাকি সংসার থেকে তাড়াই দিছি, অথচ আমি বারবারই বলি যে তুমি চলে আসো। আরে ভাই, ওরা জামাই বউ তো ভালো, আপনারা কথা শুনে বোঝেন না কেন যে ওদের মধ্যে সম্পর্ক ভালো? জামাই জামার প্রত্যেকটা মুহূর্তে অপমান করে, প্রত্যেকটা মুহূর্তে বলে যে তোমার কারণে আমি আমার বড় বড় আনতে পারি না। কেন ভাই, আমার জন্য বড় বড় কেন আনতে পারবে না? সে আমারে প্রতি মুহূর্তে এভাবে অপমান করতে পারে, তার বড় বড় আইনা সে 10টা কথা বলতে পারবে না আমারে? এগুলো আমারে শিখায়। ক্যামেরার সামনে আমার অপমান করতে পারে, আর বড় বউয়ের সামনে মনে হয় আমার জীবনে অপমান করে নাই, জীবনে কোনো কিছুতে আটকায় নাই, জীবনে কোনো কিছু বলে নাই। ভাবটা এমন সাদা সিধার মতো। আপনারাও সেগুলা দেখি যে গিলে গিলে খান, শুধু আমারগুলার সময় আপনাদের হজম হয় না কথাগুলা। কারণ আমি যে সত্যি কথা বলি, আমি যে ওই যে মুখোশধারী না, ভালো চেহারা দেখাইতেছি সবাইকে, আমি অনেক ভালো, আমি অনেক সহজ সরল, এইসব আচরণ দেখিয়ে ভিতরে ভিতরে শয়তানি রাখি না। এই কারণে হচ্ছে আমার কথা আপনাদের সহ্য হয় না, আমাকেও আপনাদের পছন্দ হয় না। বিশ্বাস করবেন, এই কয়দিনে আমি এত কথা শুনতেছি, এত কথা শুনতেছি, আর বারবারই শুধু আমি একটা কথা শুনতেছি যে আমার কারণে নাকি বড় সেদিন আসতে পারতেছে না। মানে এখানে আমার মনের মধ্যে প্রশ্নটা ঘুরতেছে যে আমার কারণে কেন আসতে পারবে না? পরশুদিন চাইলে আলাদা থাকতে পারবে, সব কিছু করতে পারবে, কারণ জামাই ওর হাতের মুঠোতে। ও যা বলবে তাই শুনবে জামাই। ও উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আমি বারবারই একটা কথা বলি, খুলনা যাওয়ার পর থেকে আমার সাথে খারাপ ব্যবহারটা সবচেয়ে বেশি বাড়ছে জামাইয়ের। এর আগে আমাকে টুকটাক বুঝ দিত, বুঝাইতো যে এটা করো না, এটা নিয়ে কষ্ট পায় না, বুঝাইতো আমাকে। কিন্তু খুলনা যাওয়ার পরে পুরোপুরি চেঞ্জ। তাহলে বড় সতীন আমার কারণে আসতে পারে না মানে কি? এই সংসার থেকে আমি চলে যাব, চলে গিয়ে ওরা একলা থাকতে দেবো, তারপর আমি চলে যাই। আবার অনেকে বলেন যে তুমি চলে যাও, তুমি তো বড় সতীনকে অনেক ভালোবাসো। তাহলে আমার ভবিষ্যৎ কি, আমার মেয়ের ভবিষ্যৎ কি? আমি কি মানে আমার জীবনটা তো নষ্ট করছি, আমার মেয়ের জীবনটা এখন আমি নষ্ট করব? আমি তো শুধুমাত্র মেয়ের জন্যই আসছি। আমার মেয়েটারে তো আমি সমস্যায় ফেলতে পারি না। আবেগের বশে আসছি, কারণ 4 বছর আগে একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছিলাম। সতীনের সংসারে চলে আসছি, ভাবছি আহারে কোনো সমস্যা তো হবে না, বনে বনে যেভাবে মিলে থাকে আমরাও সেভাবে মিলে থাকবো। বনে বনে তো কখনো ঝামেলা হয় না, বনে বনে তো কখনো এমন কথা হয় না যে মানে আমি তোরে ছেড়ে চলে যাব, তুই আমারে ছেড়ে চলে যাবি, ঝামেলা হবে এটা সেটা। বনেদের মধ্যে যতই ঝামেলা হোক আবার মিলমিশ হয়ে যায় একটু পরেই, কখনো সেই সম্পর্ক ভাঙে না। তাই আমি ভাবছি আমরাও তো বোনই, আমরা সতীন না, আমরা সতীনের মতো কখনো থাকবো না, আমরা সতীনের মতো সম্পর্কটা কখনো নিবই না, আমাদের সম্পর্কটা অন্যরকম হবে। আজান শুরু হয়ে গেছিল, যার কারণে আমার ভিডিওটা কাট করে দিতে হয়। তো আমি যেই কথাটা বলতেছিলাম যে আমাদের মধ্যে সম্পর্কটা আমি এমনভাবে নিছিলাম আমরা দুইজন, আমি জানি না বড় সতীন কতটুকু নিছে, কিন্তু আমি এমনভাবে নিছিলাম যে আমরা দুইজন বোনের মতো থাকবো। বোনেরা তো কখনো মানে ভাই ঝগড়া হলে একটু পরে মিলমিশ হয়ে যায়, আর ঝগড়াও বা তেমন কি ঝগড়া, একটু কথা কাটাকাটি, মনোমালিন্য ওই ধরনের। তা আমরা মানে বলতাম যে সেটাও আমরা করব না, আমরা যত পারবো এই জিনিসটা থেকে দূরে থাকার চেষ্টা করব, আমরা যে সতীন সেই জিনিসটা মাথায় নিব না, সবসময় বোনের মতো থাকবো। তো যেই কিছু নিয়ে, যেই ধরনের মনোভাব নিয়ে আসছিলাম 4 বছর ধরে আলহামদুলিল্লাহ ছিলাম, এখনো পর্যন্ত আমার মনোভাব ঠিক তেমনই ছিল। কিন্তু হুট করে মানে আপনাদের বড় অপর কি মনে হইলো যে সতীন নিয়ে সংসার করা সম্ভব না, মানে 1 মাসে এরকম শুরু হয়ে গেল। তাও তো প্রায়োরিটি লিস্টে ছিল, আর আমাকে যে চোখেই দেখতে পারতো না, আমার সাথে যে যা তা আচরণ করতো সেই শুরু থেকে আমি সহ্য করে তো ছিলাম, আমার কোনো দরকার ছিল না সহ্য করে থাকার। তো যাই হোক, সেই কথাগুলো আমি তুলবো না। কতটা যে স্যাক্রিফাইস এই পর্যন্ত জানা হয়ে গেছে, যারা রেগুলার অডিয়েন্স, এগুলো নিয়ে কিছু বলতে চাই না, যত বলবো ততই খারাপ লাগা কাজ করে নিজের মধ্যে। তো আমাদের মধ্যে সম্পর্কটা এমন থাকার কথা ছিল, বড় সতীনের হুট করে মাথায় কি উঠছে, তারপর সব সময় শুধু একটা দোষী দিবে যে আমার কারণে সে আসতে পারে না, আমার কারণে বড় বউ ঘরে আসতে পারে না। মানে আমি কি করব, ওদেরকে খেয়ে ফেলবো? আমি কি বাঘ ভাল্লুক যে আমি ওদেরকে খেয়ে ফেলবো এই ভয়ে ওরা আসতে পারে না? এমন একটা ভাব, লুতুপুতু লুতুপুতু, কি আর বলবো। আর আমার দরকার নাই ভাই, সেসব নিয়ে আমি কথা বলতে আসি নাই, আমার দরকার নাই দিনের পর দিন এভাবে আমি শুধু অসম্মানের উপরে অসম্মান হব, মানে শুধু আমাকে লাঞ্ছিত করবে, মানুষের সামনে যেভাবে পারবে ছোট করবে। তা আমার এত অসম্মান নিয়ে এই সংসারে থাকার কোনো দরকারই নেই ভাই। মানুষজন জামাইকে ডিভোর্স দিয়ে গিয়ে নিজের ভাবে নিজের সন্তান নিয়ে বাঁচতেছে না, কাজ করে খাইতেছে না, খুব ভালো আছে, কারণ একটা স্বাধীনতা পাইতেছে। জামাইয়ের বাড়িতে পড়ে থাকবে, জামাইয়ের উষ্টা গুতা কিল খাইবো, মায়ের খাইবো, আবার ঘরের কাজও করব,
কোনো স্বাধীনতা পাবে না, কোনো একটা শখ পূরণ করতে পারবে না। এই ধরনের সম্পর্ক চাইতে ওই যে ডিভোর্স দিয়ে নিজের মতো নিজে থাকা অনেক ভালো। তারপরে মানে তারা যদি পারে আমি কেন পারবো না? আমি অবশ্যই আমার মেয়েদের নিয়ে বাঁচতে পারবো ইনশাল্লাহ। তো তেমন কোনো সমস্যা হবে না। তারপর সেকেন্ড ম্যারেজ করে মানুষজন ভালো থাকতেছে না, এগুলা কি মানে আজকালকার যুগে কি এগুলা ধরে? যাই হোক, সেটা দিয়ে কিছু বলতে চাই না। সেকেন্ড ম্যারেজ করেও মানুষজন ভালো থাকতেছে, বাচ্চা নিয়েই বিয়ে করে অনেককে। তা আমি সেদিকে যাইতেছি না, কিন্তু ইস্টাবলিশ হইতেছে মেয়েরা, সন্তান নিয়ে সুন্দরভাবে থাকতেছে। তাহলে আমি পারবো না কেন? মানে নিজের সম্মান নষ্ট করার চাইতে মাথা উঁচু করে বাঁচা অনেক ভালো। নিজে পরিশ্রম করে, পরিশ্রম তো এখানেও করতেছি, এই সংসারও করতেছি, কিন্তু তার বিনিময়ে আমি দুইটা পয়সা পাইতেছি না, পাইতেছি শুধু অপমান। তো সেখানে আমার না থেকে আমার যেখানে লাভ আছে আমি তো সেখানেই যাব। তারপরে মানে কি বলবো, এমন একটা ভাব করে তারা, এমন কথা বলে গেছে কালকের ভিডিওতে, আমার বাবা মায়ের সাথে আমার যোগাযোগ নাই, তারা আমার সাথে সম্পর্ক শেষ করে দিছে, এই কারণে আমি তাদের কাছে যেতে পারবো না, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, এই কারণে ঠেকাই পড়ে তাদের সাথে আমি মানে থাকতেছি। না হলে নাকি আমি সংসারে থাকতাম না, আমার এখন একটু সমস্যা হয়ে গেছে, আমার বাবা মা মেনে নিবে না, ইত্যাদি আরও কত ভংচং কথা যে বলে গেল। ভাই, বাবা মা কি কখনো সন্তানকে ফেলে দিতে পারে? যতই ভুল করুক না কেন, এখন তো বাচ্চার মা হয়েছে, এখন খুব ভালোভাবে বুঝি বাচ্চা সারাদিন যতই জ্বালাক না কেন, একটু যদি রাগারাগি করি, তারপরে আবার মনে করেন যে কলিজাটা হু হু করে কান্না করে উঠে যে কেন ওর সাথে এমন করলাম, যখন নিষ্পাপ চেহারাটা দেখি। তো বাপ মায়েরও তো এমনই, আমাদের বাপ মারা কি আমাদেরকে ছোটোবেলা এমন কষ্ট করে মানুষ করে নাই? মানে একটা রাগ দেখাইতেছে বা একটা মাইর দিল, কিল দিল, তারপরে তাদের মধ্যে এই খারাপ লাগাটা কাজ করছে না? অবশ্যই করছে, না হলে এত বছর আমাদেরকে পালছে কিভাবে? তা আমি যদি তাদের কাছে যাই, তারা আমাকে ফিরাই দিতে পারবে? এটা সম্ভব কখনো? কথা শুনলে হাসবো নাকি কানবো না মাটিতে গড়াগড়ি করবো সেটাই বুঝি না, এমন সব কথা বলে। আর এই কথাটা তো সবচেয়ে হাস্যকর, যে আমার কারণে বড় বউরা আনতে পারে না, বড় সতীন বলে যে আমার কারণে সে সংসারে আসতে পারে না। আমি তার একদম খাইয়া ফেলবো, আমি হচ্ছি বাঘ ভাল্লুক, একদম খাইয়া মনে করেন যে হাড়গুলো পর্যন্ত রাখবো না ওদের। তো ওরা আমাকে রাগাইছে না, মানে আমার সাথে কালকে যে কাহিনীটা করছে একদম জঘন্য। আমার কত বড় কথা বলে, মানে আমি বারবার এই কথাটা বলতে বাধ্য হইতেছি যে আমারে নাকি আমার সন্তানের জন্য ঠেকাই পড়ে সংসারে রাখছে, না হলে আমার এই সংসারে রাখতেই না। আমি কেমন সব আচরণ করি, এই রকম মেয়ে নিয়ে কি সংসার করা সম্ভব নাকি, যেটা আমার এতদিন বলে আসছে? আমি কখনো এইসব কথা বলি নাই, বললো সেটা মজার তালে তালে বলছি, কিন্তু নিজের মধ্যে খারাপ লাগাটা ঠিকই কাজ করছে। কালকে ভিডিওতে এসে মানে সেম কথাটা বলছে, আমার মতো মেয়ে নিয়ে নাকি সংসার করা সম্ভব না, আমি তার এত বড় ক্ষতি করে ফেলছি। মানে তা আপনারাও বড় বড় কথা শুনে বিয়ে করতে বলছিল, আপনাদের একজনের আরেকজনের প্রতি ভালোবাসা এত উতলাই উতলাই পড়ে, তাহলে আপনি কেন বিয়ে করছেন? আর আপনার বড় বউরে তখন মানে তুলুবুলু কেন করছিলেন? নিজেরও শখ ছিল, বড় বউর একদম মাথার মধ্যে ভূত চাপ ছিল, আর আমারও আবেগে একদম ঠেলা মারছিল যে দুই বোনে একদম মিল্লামিশা থাইকা উল্টাই ফেলমু, পুরা দুনিয়ার একদম অবাক করে দিম। এখন অবাক হইতেছি, নিজেই অবাক হইতেছি নিজের জীবন নিয়ে প্রতিনিয়ত। মানে আমার নিজেরে নিয়েও নিজের কিছু বলার নাই, বলতেছেন আমি দিন দিন মানে ডিপ্রেশনে চলে যেতেছি যে আমি এত কিছু কেমনে করছে। আমি কি তখন হুঁশে ছিলাম এই 4টা বছর ধরে? এখন আমার চোখ খুলতেছে। আর খুলাইছে বড় সতী, ওই যে কাহিনীটা করছে না, খুব ভালো করছে, চিনাই দিছে যে মানুষকে কখনো অন্ধবিশ্বাস করতে হয় না, মানুষকে কখনো মানে সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ যে কোনো মুহূর্তে চেঞ্জ হইতে পারে, এটা তো প্রবাদই আছে, মানুষ হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু আমি ভাবছি যে আমার সতীন কখনো চেঞ্জ হতে পারে না, এই ধরনের বিশ্বাস আমার মধ্যে ছিল। তো যাই হোক, যে কথাগুলো বলার জন্য আসছিলাম বলে গেলাম। আর ওরা বলছে তো আমার কারণে আসতে পারে না, এবার মানে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার আগে কিছু একটা তো অবশ্যই করে যাব। ওরা আমাকে মানে সংসার থেকে তাড়াই দেবো, ওরা শান্তিতে থাকবে সেই ব্যবস্থা তো আমি কোনোভাবেই করে যাব না। আমি অশান্তিতে থাকবো আমার বাচ্চা নিয়ে, ওদেরকেও অশান্তিতে রাখবো। ওরা কেন শান্তিতে থাকবে? আমার লাইফটা নষ্ট করে, আমার সন্তানের লাইফ নষ্ট করে ওদেরকেও আমি শান্তিতে থাকতে দিব না। তো কি হয় না হয় সেটা সব আপনারা জানতে পারবেন, দেখতে থাকেন কি হয়। আমাকে যেহেতু একদম রাগের একদম উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, শেষটা অবশ্যই দেখবে। আমার কারণে আসতে পারে না তো আনাবো না আমি।